আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিডাডি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 83তম ব্যাচের আজকের ক্লাস টপিক হলো ফাইবারের বায়ার ব্রিফ সম্পর্কে আলোচনা করব, এবং ফাইবারের যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিটেলস ভাবে আলোচনা করব, এবং বায়ারের সাথে কিভাবে আলোচনা কথা বলতে হয় সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলস ভাবে একটু আলোচনা করব। তো আজকের ক্লাস টপিকতে বিষয়টা কি, আমরা শুধুমাত্র আলোচনা নিয়েই কথাবার্তা বলবো, এবং ফাইবারের আজকে শেষ ক্লাস। তো আমরা একটু আমার যে পাওয়ার পয়েন্টটা আছে সেটা নিয়ে একটু আমি বের করি, এবং আমরা শুরু করি। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম আশা করি আমাদের সবার মনে আছে, যে গত ক্লাসে আমরা একটি গিগ আপলোড করেছি এবং গিগটা পোস্ট করেছি। তো আপনাদের ক্লাস ছিল, ক্লাসে হোমওয়ার্ক ছিল যে সবাই একটি গিগ পোস্ট করবেন, গিগ রেডি করবেন এবং গিগ পোস্ট করবেন। করেছেন নাই করেননি সেটা হলো কথা না, কথা ছিল আপনাদের দেওয়া ছিল। তো আপনারা, আমি ধরে নিলাম যে আপনারা সবাই করেছেন। তো গিগটি দেওয়ার পরে এইগুলো আস্তে আস্তে উপরের দিকে যাবে। আশা করি বুঝতে পেরেছি। আপনি যখন গিগটি পোস্ট করবেন সেটা একবারে শেষের পেজে যাবে, এরপরে এটি আস্তে আস্তে উপরের দিকে যাবে। তো এই যে শেষের পেজ থেকে উপরের দিকে যাবে, এটিকে অবশ্যই একটি নাম দিয়ে বলা হয়। তো এই নামটিকে কি বলে? এই নামটিকে বলা হয় র্যাঙ্ক। তো কি বললাম? এই নামটিকে বলা হয় র্যাঙ্ক। তার মানে র্যাঙ্ক মানে কি হলো? র্যাঙ্ক মানে হলো ফাইবারের সার্চ পেজে আপনার গিগের অবস্থান। র্যাঙ্ক করা কি? আপনি যে কিওয়ার্ড, ট্যাগস, তারপর গিগের ডেসক্রিপশন যেগুলো দিয়েছেন, বা হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার করেছেন, সেটা ফাইবার সহজেই আপনার গিগকে, যাতে একজন আপনার ইউজার বা একজন ইউজার বা আপনার পটেনশিয়াল বায়ার আপনাকে সার্চ করলে যে সার্চ রেজাল্টে ফাইবারে খুঁজে পাবে, বা আপনার সার্চ সার্চ করলে একটা ইউজার যে সার্চ করে আপনাকে খুঁজে পেতে পারে এবং আপনাকে তার ফার্স্ট পেজে সেকেন্ড পেজে দেখাবে, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে আপনার গিকের র্যাঙ্ক বলা হচ্ছে, বা র্যাঙ্কিং বলা হচ্ছে। র্যাঙ্কিং যেহেতু ভার্ব তাই র্যাঙ্কিং, আর র্যাঙ্ক হলো আমার নাউন। যাই হোক, উদাহরণস্বরূপ যদি আপনার গিগের এসইও ভালো মতো করা হয়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজড হয়, তাহলে মানে আপনার গ্যাং আপনার এসইওর উপর হয়, সরি, উদাহরণস্বরূপ আপনার গিগটি এসইও এর উপরে হয়, যে মানে আপনি গিগটি করছেন যে এসইও সার্ভিসটি আপনি প্রোভাইড করছেন, তাহলে আপনার গিগের যে টপিকটি কি কি হতে পারে, যেমন হতে পারে এসইও ব্যাকলিঙ্ক হতে পারে, অথবা লোকাল এসইও হতে পারে, অথবা গিগ ব্যাকলিঙ্কের মতো স্পষ্ট কিওয়ার্ড আপনার থাকা লাগবে। তার মানে আপনার কেউ যদি এসইও ব্যাকলিঙ্ক দিয়ে সার্চ দেয়, বা লোকাল এসইও তে সার্চ দেয়, বা লিঙ্ক বিল্ডিং দিয়ে সার্চ দেয়, তাহলে আপনার যে গিগটি আছে সেটা যে কেউ দেখতে পারে। এর পাশাপাশি আপনি যে এই গিগ এসইও দিয়ে এসইও যে গিগটি করেছেন, এই গিগের ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু আপনি এই তিনটি কিওয়ার্ড সুন্দর মতো বারবার লিখেছেন, যাতে কেউ যদি সার্চ দেয় তাহলে যাতে কেউ আপনাকে খুঁজে পায়। দেখেন আমি কি লিখেছি, গিগের ডেসক্রিপশনে পরিষ্কারভাবে আপনার সেবা সম্পর্কে বিস্তারিতভাবে লিখবেন, এবং হাই কোয়ালিটি ইমেজ, মানে সুন্দর মতো ইমেজটি প্রকাশ করবেন, বা একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও আপনি দিতে পারেন, যে আপনার গিগ আপনাকে সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও যদি দেন যে আপনি কি করেন, তাহলেও কিন্তু আপনার গিগটি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, যা আপনার কাজকে আকর্ষণীয় করে তুলবে। এর পরবর্তীতে র্যাঙ্কটি কেন প্রয়োজন, এটা আমাদের বুঝার কোনো বাকি নেই, যে আপনাকে খুঁজে পেতে র্যাঙ্কটা কেন প্রয়োজন হবে। অবশ্যই র্যাঙ্কটা প্রয়োজন হবে যে আপনাকে খুঁজে পাওয়ার জন্য। যত উপরের দিকে আপনার গিগ থাকবে তত বেশি ভিজিবিলিটি বাড়বে, মানে মানুষ আপনাকে দেখবে এবং আপনার গিগ
গিকটি তত বেশি ক্লিক বা অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই সঠিকভাবে বেটার কিওয়ার্ড ব্যবহার করা, সুন্দর ডেসক্রিপশন ব্যবহার করা, যেগুলোর মধ্যে ভালো কিওয়ার্ড এবং ট্যাগ ব্যবহার করা হয়েছে, এবং ইমেজ এবং ভিডিও ব্যবহার করা কিন্তু খুবই দরকার। যদি সুন্দর একটা ইমেজ ব্যবহার করেন যেটা দেখে মনে হবে আমি এই গিগটাকে ক্লিক করি। আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝাতে পারি আমাকে বলবেন, স্যার আমি র্যাঙ্কিংটা বুঝিনি। এখন কথা হলো যে আমার যে র্যাঙ্কিংটা করব, র্যাঙ্ক করার জন্য আমার কি কি দরকার পড়তে পারে। অবশ্যই র্যাঙ্কিং করার জন্য আমার কমপক্ষে অ্যাক্টিভ থাকতে হবে। আমার র্যাঙ্কিং কিন্তু দুইভাবে করা যায়। একটা হলো মার্কেটিং সহ করতে পারি, একটা মার্কেটিং ছাড়া করতে পারি। তো মার্কেটিং ছাড়া আমি কিভাবে করতে পারি? মার্কেটিং ছাড়া করার জন্য আমার অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, তো অ্যাক্টিভ থাকা মানে কি? অ্যাক্টিভ থাকা মানে হলো আমাকে অনলাইন থাকতে হবে। স্টে অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকা মানে আপনি অলওয়েজ অনলাইন থাকা, পিসি এবং মোবাইলে দুটোর মধ্যেই আপনি অনলাইন থাকতে হবে। যারা মোবাইলে থাকে তারা তো সবসময় অনলাইন থাকবেন, এবং যারা পিসির মধ্যে থাকেন তারা সবসময় পিসিটা অন রাখবেন। এবং মোবাইলের মধ্যে যখন রাত্রেবেলা ঘুমাবেন তখন মোবাইলের মধ্যে আপনার স্ক্রিনের মধ্যে পিন করে রাখবেন। ঠিক আছে? স্ক্রিনে পিন করে রাখবেন। যখন ঘুমাবেন তখন কি করবেন? সবাই স্ক্রিনে পিন করে রাখবেন। আমরা পিন করা বুঝি। যখন আপনি স্ক্রিনে একটি অ্যাপ পিন করে রাখবেন তখন দেখবেন সেই অ্যাপটি স্ক্রিনে, সারা স্ক্রিনে জুড়ে আছে। ঠিক আছে? দেখবেন আলপিনের মতো একটি বাটন আছে। সেই আলপিনের বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই অ্যাপটি পিন হয়ে থাকে। ঠিক আছে? আশা করি বলতে পেরেছি। তো যদি আপনি প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকেন তাহলে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনার গিকটি বেশি দেখাবে, যার ফলে আপনার ইমপ্রেশন বাড়বে। তো ইমপ্রেশন কাকে বলে? আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে ইমপ্রেশন কাকে বলে। আপনার গিকটি যতবার মানুষের সামনে এসেছে। ঠিক আছে? তারপরে হলো ক্লিক কাকে বলে? আপনার গিকটি যতবার ক্লিক হয়েছে তাকে ক্লিক বলে। তারপরে নেক্সট কোশ্চেন, এঙ্গেজমেন্ট কাকে বলে? আপনার গিকটি যতবার অর্ডার হয়েছে অথবা রিভিউ হয়েছে। তো আপনি আমাকে বলেন, আপনারা কি ইমপ্রেশন নিয়ে, ক্লিক নিয়ে আর এঙ্গেজমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে? আমার কিন্তু স্টুডেন্টরা জিজ্ঞেস করে, স্যার ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট এবং ক্লিক আমি বুঝি না। আমরা কি বুঝতে পেরেছি এখন? ইমপ্রেশন কেন বাড়বে, ক্লিক রেট কেন বাড়তে পারে, এবং এঙ্গেজমেন্ট কেন শূন্য থাকবে বা বাড়বে, আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। এগুলো যত ভালো হবে তত আপনার গিগের র্যাঙ্ক করবে। এটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। যদি আমার গিগটি সবসময় ফার্স্ট পেজে থাকে তাহলে আমার গিগের ইমপ্রেশন বাড়বে। যদি আমার গিগটি প্রথম পেজে থাকে ক্লিকের পসিবিলিটি বাড়বে। ক্লিক হবেই এমন কথা না, কিন্তু সম্ভাবনা বাড়বে। একইভাবে যদি ইমপ্রেশন এবং ক্লিকের সম্ভাবনা দুটি যদি বেড়ে থাকে সেটি অর্ডারের সম্ভাবনা বাড়বে। আমি কি বুঝতে পেরেছি? আমি আবারও বলছি, ইমপ্রেশন যদি উপরের দিকে থাকে আমার ক্লিকের সম্ভাবনাটা বাড়বে। এখন যদি ক্লিক এবং ইমপ্রেশন দুটোই যদি উপরের দিকে থাকে আমার অর্ডার হওয়ার সম্ভাবনাটা বাড়বে। আমি বুঝাতে পেরেছি? এখন আপনার ইমপ্রেশন ডাউন হয়ে আছে, ক্লিক তাহলে অবশ্যই ডাউন থাকবে। এটা তো বাদই দিলাম। আমি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, এখানেই বলে রাখি, আপনার ইমপ্রেশন মনে করেন কমের দিকে আছে। ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার আমার ইমপ্রেশন কম আছে আমি কি করতে পারি? আমাদের ইমপ্রেশন প্রতিদিন কমে এবং বাড়বে, এটুকু বুঝতে পেরেছি। আমাদের একটা গ্রাফ আছে, গ্রাফে দেখবেন একবার উপরের দিকে যাচ্ছে একবার নিচের দিকে যাচ্ছে। প্রতিদিন আপনাকে যে সুযোগ দিবে এমন কিন্তু না। আজকে দেখবেন আপনারা ফার্স্ট পেজে আছে, যদি ফার্স্ট পেজে থেকে থাকে তাহলে আপনারটা আজকে ফার্স্ট পেজে আছে, কালকেরটা হতে পারে
আপনারটা সেকেন্ড পেজে আছে। আশা করি বোঝাতে পেরেছি। আজকে ফার্স্ট পেজে আছে, কালকেরটা হতে পারে আপনারা সেকেন্ড পেজে আছে। তাহলে ফার্স্ট পেজে থাকার সময় আপনার যদি ইমপ্রেশন 10 হয়, সেকেন্ড পেজে আসলে অবশ্যই আপনারটা 5 থাকবে। আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি এখানে 10 থাকে তাহলে অবশ্যই 5 থাকবে। তো আমাদের কি করতে হবে, আমাদের তৃতীয় দিনও দেখতে হবে যে আমাদের সেই থার্ড দিনে কি 10 এসেছে, নাকি 4 চলে এসেছে, নাকি 2 চলে এসেছে। আরেকদিন দেখতে পারি ফোর্থ দিনে যে আমাদেরটা আবার সেই আগের দিনগুলাই ফেরত এসেছে নাকি। যদি দেখি আমাদেরটা একবারে ডাউন খেয়ে জিরোতে চলে গেছে বা একে চলে গেছে, তার মানে কি আমরা বুঝতে পারবো যে আমাদের আহ, যে গিগ কি আছে, গিগের অবস্থা ভালো নাকি খারাপ? আমরা কি বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো যে আমাদের গিগের অবস্থা খারাপ। তার মানে আমাদের গিগটি চেঞ্জ করতে হবে। যদি দেখি যে আমাদের গিগটি আবার 10-এ চলে গেছে বা 10-এর উপরে চলে গেছে, তার মানে আমার ইমপ্রেশনটা ভালো আছে, আমার কিছু করা দরকার নেই। যদি দেখি যে আমার অবস্থা ভালো নেই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের গিগটি চেঞ্জ করতে হবে। গিগ চেঞ্জ করা মানে হলো আমার ইমেজ চেঞ্জ করা, আমার ডেসক্রিপশন চেঞ্জ করা, আমার কিওয়ার্ড চেঞ্জ করা। ঠিক আছে, ফার্স্টে আমি কি চেঞ্জ করবো? আমার কিওয়ার্ড চেঞ্জ করে দেখব। ঠিক আছে, তারপরে আমার যদি তাও না হয় তখন আমি আমার ইমেজ চেঞ্জ করব, মানে গিগ চেঞ্জ করব, গিগের ইমেজ। তারপরে লাস্ট এন্ড ফাইনাল, লাস্ট এর আগে আমি তারপরে আমি প্রাইস চেঞ্জ করতে পারি। তারপরে না হলে আমার ডিসক্রিপশন চেঞ্জ করব সবার শেষে। ঠিক আছে, তো বলেন, আমি যতটুকু কথা বললাম আমার কথা বুঝিনি এমন কেউ কি আছে? রোমান ভাইয়া, তারপরে আমাদের নিলয় ভাই, আমার কি বুঝতে পেরেছি আমার কথা? আমরা ক্লিয়ার? ওকে। তো আমাকে কিন্তু এগুলো কোশ্চেন আপাতত তাহলে আর করবেন না। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের ইমপ্রেশনটা কেন কমছে, কেন বাড়ছে, কি করতে হবে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। বারবার জিজ্ঞেস করে নিয়েছি আপনাদের কাছ থেকে, আমি ইয়েস বুঝতে পেরেছি যে আমরা বুঝতে পেরেছি। এবং আরেকটি কথাও বলে রাখি, আমরা যদি আমাদের গিগের কোনো চেঞ্জ করি, এই কথাও বলে রাখি, গিগ চেঞ্জ করলে আমাদের কিন্তু গিগের অবস্থান চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আপনি মনে করেন আপনার গিগ ফার্স্ট পেজে ছিল। ঠিক আছে, ফার্স্ট পেজে যদি থাকে, আপনি যদি গিগ চেঞ্জ করেন, মানে গিগের একটা জিনিস এমনকি কিওয়ার্ডও যদি চেঞ্জ করেন, তাহলে আপনার যে ফার্স্ট পেজে ছিল না, এটাকে ডাইরেক্ট 20তম পেজে ফেলিয়ে দিবে। আমরা কি বুঝতে পেরেছি? তারপরে আবার আস্তে আস্তে আপনার আগের মতো ফার্স্ট পেজে আসতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছি? তো আমরা যদি এডিট করি, আমরা একটু চিন্তা ভাবনা করে এডিট করব। ওকে, নীলে ভাই ক্লিয়ার? আমি আবারও বলছি, আমরা গিগ আমরা যদি আমাদের গিগে কোনো এডিট করি, একটু এডিট করলেই কিন্তু আমাদের গিগটি পিছন দিকে দিয়ে দিবে। আবার আগের মতো করে আস্তে আস্তে উপরের দিকে আমাদের উঠতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা যদি এডিট করি, অনেক চিন্তা ভাবনা করে এডিট করব। আমরা সবাই ক্লিয়ার? নীল ভাইয়া ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। আর কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? আশা করি কোনো সমস্যা নেই। সমস্যা হলে বলবেন, আমি বুঝিয়ে দিব। তো আমরা কি বুঝলাম? যে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাকে প্রায় জিজ্ঞেস করেন, আমি সবগুলোর আনসার একটা একটা করে দিয়ে যাচ্ছি। ইনক্রিজ ক্লিক অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো যেটা বলছিলাম, যে আমরা কিভাবে ক্লিক এবং যেটা আমি একটু আগে বললাম, আপনার গিগে যত বেশি ক্লিক এবং এঙ্গেজমেন্ট হবে, তত বেশি আপনার গিগ উপরের দিকে যাবে। এঙ্গেজমেন্ট বাড়াতে গিগের ছবি এবং ভিডিও ডেসক্রিপশন আকর্ষণীয় করে তুলতে হবে। কাস্টমারদের দ্রুত সাড়া দিলে তারা বেশি আরো যুক্ত হবে।
আশা করি আমরা বুঝতে পেরেছি। তার পরবর্তীতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো বি পেশেন্ট। আমরা যদি আমাদের গিকটাকে উপরের দিকে উঠাতে হয়, এমন হবে না যে আপনি আজকে 20তম পেজে আছেন, কালকেই আপনি ফার্স্ট পেজে চলে যাবেন। তো একটি গিককে উপরে উঠতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগে। এবং খুবই রেয়ার কেস যে আপনার আজকে গিগ দিয়েছেন, কালকে আপনি অর্ডার পাবেন। এরকম হয় না এমন না, হতেই পারে। আমার আমার খুবই এক্সেপশনাল, ক্যান নেভার বি এন এক্সাম্পল। তো আপনি, হবে না এটি আপনি ধরে নেবেন। তো আপনার উপরের দিকে উঠতে সময় লাগবে। তো এরকম 1 থেকে 1.5 মাস বা তার বেশিও কিন্তু লাগতে পারে। যেহেতু আমাদের প্রতিযোগিতা বেশি, তাই আপনাকে ধৈর্য ধরে অনলাইনে থাকতে হবে। যত অনলাইনে থাকবেন আপনার গিগে পাওয়ার বা অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে। এখন হলো আপনি মার্কেটিং দিয়ে কিভাবে করতে পারেন। ঠিক আছে? তো আমরা তো ডিজিটাল মার্কেটার। তো মার্কেটাররা কি ভালো পারে? মার্কেটিং করতে পারে। তো আপনি কিভাবে নিজের গিগটি মার্কেটিং করতে পারেন? তো আপনি এখন গিগটি মার্কেটিং করার জন্য আপনার কি লাগবে? আপনার গিগের লিংক লাগবে। এখন আপনি যদি না পারেন যে গিগের লিংকটা কিভাবে নেবেন, তো গিগের লিংকটা আমি আজকে আবার দেখিয়ে দিই, আপনাদের আগেবার দেখানো হয়নি। তো গিগের লিংকটা নেওয়ার জন্য আমাদের যে গিগের জায়গা আছে, এটা হলো গিগের জায়গা। এখানে আমরা প্রভিউতে ক্লিক করব। প্রভিউতে ক্লিক করার পরে এখানে একটি অপশন পাবেন, শেয়ার ইউর গিগ। এরপরে এখানে পাবো হলো কপি লিংক। আমরা কি বুঝতে পেরেছি? তো আপনার এখানে যে কয়টি গিগ থাকুক, সবকটি পাশে এরকম একটি জায়গা পাবেন। ঠিক আছে, এরকম একটি বক্স পাবেন। ওকে, এরকম বক্সে ক্লিক করলে এই প্রভিউ অপশনটি পাবেন। তারপরে শেয়ার ইউর গিগ দেখতে পারবেন। এরপরে আমি কি বললাম? কপি লিংক আমরা দিতে পারবো। আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো কপি লিংক আমরা পেয়েছি। আমরা কিন্তু সবাই কপি লিংক পেয়েছি। তো এখন কপি লিংক দিয়ে আমরা কি করতে পারি? কপি লিংক দিয়ে এটাকে অফ পেজ প্ল্যাটফর্ম যেগুলো আছে, আমরা ব্যাক লিংক করতে পারি। আমরা ব্যাক লিংক শিখেছি না? এটাকে আমরা কিউরা, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ফেসবুকের মতো অফ পেজ ব্যবহার করে, প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার গিগটি নিয়ে একটা সুন্দর পোস্ট লিখতে পারি। আমরা সুন্দর একটা পোস্ট করতে পারবো না তাহলে? একটা সুন্দর পোস্ট করতে পারি। এবং ব্যাকলিঙ্ক করার জন্য আপনার একটি লিঙ্ক পেয়েছেন না আপনি? একটা লিঙ্ক পেয়েছি। তাহলে এই লিঙ্কটাকে আমরা মার্কেটিং করতে পারি। এবং ফাইবারের বাইরের প্ল্যাটফর্মগুলোতে আপনার এই লিঙ্কটি শেয়ার করে নতুন কাস্টমার পেতে আপনাকে সাহায্য করবে। তাহলে এই যে ফাইবারে যে আছে, ফাইবার থেকে ফাইবারের কাস্টমার পেতে লিঙ্কডইন থেকে নিতে পারলেন, পিন্টারেস্ট থেকে নতুন কাস্টমার নিতে পারলেন, এবং ফেসবুক থেকেও আপনি কাস্টমার নিতে পারলেন। কিন্তু ফেসবুকে কিন্তু অনেক সময় নিতে দেয় না। ফেসবুকে ডাইরেক্ট কপি করা যায় না, মাঝে মাঝে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া যায় না। ঠিক আছে? ডাইরেক্ট লিংক দেওয়া যায় না, মাঝে মাঝে দিতে দেয়। আপনি শুধুমাত্র পেজের মধ্যে দিতে পারবেন, ফেসবুক পেজে। ঠিক আছে? ফেসবুক পেজে। আশা করি বুঝতে পেরেছি। তারপরে হলো সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। তো কিউরা, লিঙ্কডইন, টুইটার এই এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। যেরকম আমি বললাম, যদি আপনার যে পোস্টে করেছেন সেই পোস্টে যদি কেউ কমেন্ট করে এবং সেই কমেন্টের যদি আপনি আনসার দেন, তাহলে কিন্তু সেই পোস্টের অনেক বেশি এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে? তো এই যে এঙ্গেজমেন্ট বাড়ছে, সেই এঙ্গেজমেন্ট বাড়লেও কিন্তু আপনার সেই পোস্টের ভিউ বাড়বে, এবং সেই ভিউ দিয়ে আপনার কিন্তু এই যে লিঙ্ক আছে সেই লিঙ্কের অর্ডারের সম্ভাবনা বাড়বে। তো আমরা এই যে উইথ মার্কেটিং কি বুঝতে পেরেছি সবাই? আশা করি উইথ মার্কেটিংটাও আমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার।
এখন যদি আপনার মনে হয়, স্যার আমি তো একটা গিগ করলাম, আমি আমার পুরো অ্যাকাউন্টটা, পুরো অ্যাকাউন্ট শেয়ার করতে চাই, বা পুরো অ্যাকাউন্টটা মার্কেটিং করতে চাই, ঠিক আছে? পুরো অ্যাকাউন্ট মার্কেটিং করতে চাই, ঠিক আছে? অনেকে পোর্টফোলিও করতে চান না, যে আমি আমার পুরো অ্যাকাউন্টে একটা পোর্টফোলিও করতে চাই, মার্কেটিং। তো এখন পুরো অ্যাকাউন্টে যদি আপনি মার্কেটিং করতে চান, তাহলে আপনার ইউআরএল লাগবে না? আপনার ফাইবারের ইউআরএল। তো ফাইবারের ইউআরএল কই থেকে পাবেন আপনারা কি জানেন? বলেন তো। মাকসুদ ভাইয়া, রহমান ভাইয়া জানেন, বাকিরা সবাই জানেন? এই যে স্কেল ইউর বিজনেস আছে না, গ্রোথ এন্ড মার্কেটিং এ ক্লিক করে আমরা যদি স্কেল ইউর বিজনেসে ক্লিক করি, তাহলে স্কেল ইউর বিজনেসে যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে আপনার ইউআরএলটা এখানে দেখা যাবে। এই যে এই জায়গায় হলো আপনার ইউআরএল, ঠিক আছে? তো আমরা এখন কখনো আমাদের প্রোফাইলে ইউআরএল কখনো হারাবো? আমাদের গিগের ইউআরএল কোনটা এটা আমরা পেয়েছি, এবং আমাদের প্রোফাইলের ইউআরএলটাও কিন্তু আমরা পেয়েছি। যদি আমরা একটাও না বুঝি, আমাকে বলবেন, দুটো কিন্তু সেম না। তো গিগের ইউআরএল আমরা পেয়েছি, এবং ফাইবারের প্রোফাইলের ইউআরএলও কিন্তু আমরা পেয়েছি। আমরা কি পেয়েছি নাকি পাইনি? আমরা কি সবাই পেয়েছি? না বুঝলে বলবেন, স্যার আমি বুঝিনি কোনটা প্রোফাইল কোনটা গিগ, কোনটা কি জিনিস আমি বুঝিনি, স্যার একটু বুঝিয়ে দেন, আমি আমি তাহলে উপকৃত হব। তাহলে আমি অবশ্যই আবার বুঝিয়ে দিব। তো এটা আমাদের কি? এটা আমাদের প্রোফাইল। ওকে। আর একটু আগে গিগের লিঙ্ক কিভাবে দেখিয়েছি সেটা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এরপরের কথা, যে আপনি কিভাবে অর্ডারটা পাবেন। আপনাদের বেশিরভাগ অর্ডার আপনারা ইনবক্সে পাবেন। যদি কেউ আপনাকে অর্ডার দেয়, আপনার যে গিগ আছে গিগে ক্লিক করে, তাহলে সেটা আপনি কোথায় পাবেন? অবশ্যই আপনি মেসেজে পাবেন, ঠিক আছে? ইনবক্সের মাধ্যমে। তো এই জায়গায় অবশ্যই আপনার মনে রাখা লাগবে যে কমিউনিকেশন ইজ দ্য কি। কি বললাম? কমিউনিকেশন ইজ দ্য কি, ইজ দ্য কি। যদি আপনি ভালো মতো কথা না বলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি অর্ডারটি পাবেন না। ওকে। তো আমার কিন্তু আমার এই, আমার সাথে যুক্ত আছেন এমন কে কে আছেন যে ইংরেজিতে কথা বলতে পারেন না, মানে ইংরেজিতে কমিউনিকেশন করতে পারেন না, এমন কি কেউ আছেন? ইংরেজি বুঝেন না একবারেই? ইংরেজি বুঝেন না এমন কেউ কি আছেন? ইংরেজি বুঝেন না? ওকে, নিলয় ভাইয়া বলেছেন যে ইংরেজি বুঝেন না। তো আপনার যে বায়ার আছেন, সে কিন্তু ইংরেজি আপনার জন্য, অবশ্যই উনি বাংলায় কথা বলবেন না। আমরা কি এটা জানি নিলয় ভাইয়া? আমরা কিন্তু জানি যে আপনার জন্য সে কিন্তু বাংলা পড়ে আসবে না। এতটুকু কি আমরা বুঝি নাকি বুঝি না? তাহলে আমাদের কি করতে হবে? নয়তো আমাদের ওনার সাথে, ওনার কথা বুঝতে হবে, নয়তো ওনাকে বুঝিয়ে বলতে হবে যে আমরা কি বুঝাতে চাই, তাই না? তো আমরা দুটো কাজ করতে পারি। একটা হলো, ঠিক আছে, একটা হলো ওনার কথাটা আপনি যদি ইংরেজি ভালো বুঝেন, যে আপনি ভালো লিখতে পারেন, একটা হলো ভালো লিখতে পারা, লিখতে পারা, একটা হলো ভালো বুঝতে পারা, আর একটা হলো কিছুই না পারা। এখন কথা হলো, আমার তিন টাইপের মানুষদের জন্যই কিন্তু সলিউশন আছে। ওকে। তো আমি আগে বলি ভালো লিখতে পারা।
যারা ভালো লিখতে পারে তারা কি করবেন, তারা জাস্ট ওনাদের যে কথাটি আছে ভালো মতো বুঝবেন, বুঝে তারপরে লিখবেন। যেমন ধরেন, আপনি যেহেতু আপনাকে মেসেজ দিয়েছেন যে প্লিজ টেল মি, আই এম লুকিং ফর এ বায়ার, আই এম লুকিং ফর এ সেলার about in this service. Please tell me about your experience and um, about this experience. মানে এই টাইপের এক্সপিরিয়েন্স আপনার আছে নাকি? এখন বাংলা সুন্দর মতো সবসময় বলতে পারি না তো। তো বিষয়টা হলো, আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার এই টাইপের এক্সপিরিয়েন্স আছে নাকি নেই। ওকে, সুন্দর মতো না থাকলে ওভাবে বলা যায় না। বা আপনাকে বললো যে প্লিজ টেল মি সামথিং about your past experience and briefly টেল মি অ্যাবাউট ইউর পাস্ট এক্সপিরিয়েন্স। তো এগুলো আর কি আপনার এক্সপিরিয়েন্স নিয়ে জিজ্ঞেস করলো। তো এখন আপনি সুন্দর মতো যদি বুঝতে পারেন কথাটা, তো আপনি লিখে দিলেন যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অ্যান্ড আই ক্যান হেল্প ইউ দিস। এভাবে করে লিখে দিলেন। ঠিক আছে? প্লিজ টেল মি অ্যাবাউট ইউর ডিজায়ার্ড অফার অ্যান্ড আই ক্যান হেল্প ইউ। ওকে, এভাবে করে লিখে দিলেন। তো এখন কথা হলো, আপনি যদি ভালো বুঝেন, ভালো পারেন, তাহলে এভাবে লিখে দিলেন। এখন কথা হলো, আপনি ভালো বুঝতে পারেন কিন্তু লিখতে পারেন না, তাহলে কি করবেন? তো আপনি ভালো বুঝতে পেরেছেন এবং আমার মতো একটু গ্রামাটিক্যাল সমস্যা আছে, তাহলে কি করবেন? আপনি চ্যাট জিপিটিতে যাবেন। ঠিক আছে? চ্যাট জিপিটিতে গিয়ে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি লিখে দিবেন। ঠিক আছে? যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন, লিখে দিয়ে বলবেন যে প্লিজ ফিক্স দিস দিস সেন্টেন্স। তাহলে যেটা হবে, এই যে আমি লাইনটা লিখলাম না এখানে, ও এটা সুন্দর মতো লাইনটা ফিক্স করে দিবে। ওকে? তো ফিক্স করে দিলে এই লাইনের কিন্তু কোনো রকম গ্রামাটিক্যাল ভুল হবে না। যদি আমি এখানে কোটেশন দিয়ে দিই, এখানে যদি কোটেশন দিয়ে দিই, তাহলে ও কি করবে, এই লাইনের মধ্যে ও কিন্তু এআই ঢুকাবে না। ঠিক আছে? এআই ঢুকাবে না, জাস্ট লাইনটা ক্লিয়ার করে দিবে। তারপর এটা আমি যদি দিয়ে দিই, এটা কিন্তু হয়ে যাবে। এখন আপনি মনে করেন যে আপনি বাংলা বলতেও পারেন না, লিখতেও পারেন না, মানে ইংরেজি বলতেও পারেন না, লিখতেও পারেন না, তাহলে আপনি কি করবেন? ঠিক আছে? ইংরেজি বলতেও পারেন না, লিখতেও পারেন না, পারেন না, লিখতেও পারেন না। ঠিক আছে? তো আপনাদের জন্য আমার আরেকটা সলভ আছে। ঠিক আছে? তো আপনাদের জন্য একটা যুগ যুগান্তরী সলভ আমি বলে দিই। তো আপনাদের যেতে হবে চ্যাট জিপিটিতে। ঠিক আছে? সে কি, আমরা কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে বললাম, দেখেন আমি কি লিখেছি। আমি কিন্তু ডাইরেক্ট কপি পেস্ট করব না। ঠিক আছে? প্রথমে দা বায়ার, অবশ্যই এভাবে করে লিখবো। ঠিক আছে? দা বায়ার সেড, দা বায়ার আস্কড, আস লিখে, এটুকু তো আমরা সবাই লিখতে পারবো না যারা ইংরেজি না পারি। আমরা তো এইটুকু লিখতে পারবো, তাই না? বা আস বা সেইড, নাকি এইটুকু লিখতে পারবো না? অবশ্যই এইটুকু আমরা পারবো।
তারপর এখানে আমরা লিখলাম হোয়াট ইজ, যেটা আমাকে বায়া জিজ্ঞেস করেছিল, যে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, মানে যাই লিখেছে আর কি। প্লিজ টেল মি মোর অ্যাবাউট ইয়োর পাস্ট এক্সপিরিয়েন্স। মনে করেন এভাবে আমাকে জিজ্ঞেস করলো। তো আমি এখানে লিখলাম, দেখেন, যে জাস্ট একটা লাইন লিখলাম, হোয়াট উড বি মাই রেসপন্স। এই লাইনটা কি আমরা লিখতে পারবো, এই লাইনটা মুখস্থ করে, যারা না পারি? রেসপন্স ইন হিউম্যান টোন, এটা কি আমরা লিখতে পারবো যারা বাংলা টাংলা কিছুই না পারি, মানে ইংরেজি না পারি? এখন ও কিন্তু এটা লিখে দিয়েছে, এখন আপনি তো কিছুই জানেন না কি লিখছে, কি লিখেছে। ওকে, এখন মনে করেন এটা আপনি কিছু জানেন না কি লিখেছে, আমি কিন্তু বুঝতে বুঝতে পারছি কি লিখেছে। এখন সমস্যা হলো, এটা আমি কপি করে নিলাম, একটু কপি করলাম। কপি করে নিয়ে আমরা গুগল ট্রান্সলেটরে যাব। গুগল ট্রান্সলেটরে গিয়ে ইংলিশ টু বাংলাতে গেলাম। বাংলাতে গিয়ে দেখলাম যে এখানে কি লিখেছে, যে আপনার ক্ষেত্রে আমার এক্স বছরের অভিজ্ঞতা আছে। তো আমি এখানে বুঝতে পারছি যে এক্স বছর তো আমি বলতে চাইনি, তাই না? যারা মানে ইংরেজি পারে পারে না একবারে, তারা বলেন তো, আমি কি এক্স বছর বলতে চেয়েছিলাম? আমরা তো এক্স বছর বলতে চাইনি। তারপর এখানে লিখেছে যে আমি নির্দিষ্ট কাজে, তাই না? একটু বলেন তো আমাকে, আনসার দিবেন। আমি কি নির্দিষ্ট কাজের কথা বলেছিলাম? আমি তো নির্দিষ্ট কাজের কথা বলিনি। তারপরে একটি মূল কর্তৃত্ব পরিকল্পনা করেছি, এগুলা কথা তো আমি বলিনি, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা তখন আমাদের চিন্তা করতে করতে হবে যে এখানে আমার কোন কোন ভুল আছে। আমার কথা না বুঝলে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। তো এই ভুলগুলো আমরা দেখিয়ে দেই। আমরা শুধু বলবো, না হলে বাংলায় লিখবেন, ঠিক আছে? আরো ভালো, আরো ভালো ইজি যে আপনারা বাংলায় লিখবেন, যে আমি লিড জেনারেশন পারি, কয়েক বছরের অভিজ্ঞতা আছে। ইয়গ, মূর্ধজ জ, ইউ। ঠিক আছে, তো আমাদের এটা দরকার আছে না? তো আমরা এটা লিখে দিলাম। তারপর একই রকম এটা যে আছে, এটা আমরা এখানে কপি করে দিলাম। দেখেন একইভাবে যে ইয়ে করছেন, তো এখানে আমরা কিছু করার নেই, আমাদের কিছু একটু ইয়ে করতে হবে, মেক ইট ইন ইংলিশ। তো বলেন, এটা কিন্তু আমরা আমরা একবারে ফ্রিতে করতে পারি। তো আমার যারা ইংরেজিতে না পারেন, ইংরেজি কিছুই পারেন না, আমাকে একটু বলেন তো, এটা কি আমরা করতে পারবো নাকি পারবো না? এইটুকু জায়গায় আমি পড়েছি, এটা আমার কোন কোন স্টুডেন্ট পারবে নাকি পারবে না, একটু বলেন তো। একটু বলবেন আমাকে, যে আমি পারবো না, আমি অবশ্যই আবার দেখিয়ে দিব।
আমরা কি একবারে যারা ইংরেজি পারি না আমরা কি পারবো নাকি পারবো না? বাইরের সাথে কমিউনিকেশন করতে পারবো? এখন কেউ কিছু বলছেন না, তাই আমি বুঝতে পারছি না। এখানে দেখেন, এখানে কিন্তু আরো আমরা ওভাবে ডিটেলস লিখিনি যে আমরা বি টু বি করছি নাকি বি2সি করছি নাকি লিঙ্কডইনে করেছি নাকি ইমেল মার্কেটিং করছি। এটা কিন্তু আমি লিখেছি না, আমি লিখেছি শুধু লিড জেনারেশন। এই জন্য কিন্তু সে আমাকে লিখে দিয়েছে মেনশনিং স্পেসিফিক স্কিল। তো এটা যদি আমি আলাদাভাবে লিখতে চাই আমরা লিখে দিব। উম, অথবা আমরা এটাও দিয়ে দিতে পারি, এটা দিলেই যে একবারে ভুল হবে বিষয়টা একরকম না। কিন্তু আসলে আম, এটা নিজেদের ইচ্ছা আর কি, ঠিক আছে, এটা না দিলেও আর কি হয়, এটা আমরা এরকম যদি কোনো ইয়ে পাই সেটা আমরা ডিলিট করে দিলাম। কিন্তু একবারে যদি আমরা না পারি, যদি আমরা একবারই না পারি, জাস্ট এখানে একটু তাও বাংলা করে নিব। ঠিক আছে, একবারই যদি না পারি জাস্ট বাংলা করে নিব। কিন্তু আপনাকে একটা ভালো মতো একটা কিছু লিখে দিয়েছে, ঠিক আছে। দেখেন এখানে যদি দেখি যে দক্ষতা যেমন বি2বি লিড জেনারেশন এগুলো আছে, জাস্ট কোটেশন এটা যদি আমি উঠিয়ে দিই, আমি জাস্ট এখানে এই জায়গায় যদি এটা উঠিয়ে দিই তাও কিন্তু হয়। এখানে যদি আমি এটা উঠিয়ে দিই এটাও কিন্তু আমার হবে। ওকে, যে আমার বি2বি লিড জেনারেশন থেকে শুরু করে এগুলো সবগুলোই আছে। আশা করি বোঝাতে পেরেছি। না বলতে পারলে বলবেন স্যার আমি বুঝতে পারিনি। তো আমরা কিভাবে চ্যাট জিপিটিকে সর্বোচ্চভাবে ব্যবহার করব আমি বুঝতে পেরেছি। অবশ্যই আমাকে বলবেন। তো আমরা বেশিরভাগ কি অর্ডার পাবো? প্রায় 50%-এর বেশি আমরা পাবো কোথা থেকে অর্ডার? আমাদের ইনবক্স থেকে। ওকে, 50%-এর বেশি দেখবো যে জাস্ট মেসেজ করেছে, মেসেজ করে আমার সাথে একটু কথাবার্তা বলে আমাকে অর্ডার দিয়ে দিয়েছে। অনেক সময় দেখবেন যে আপনাকে জাস্ট মেসেজ করে দিয়ে দিয়েছে, পরে আর কিছুই দেখেন। আশা করি বুঝতে পেরেছি। এখানে দেখবেন ইনবক্সের মধ্যে, দেখবেন ইনবক্সে যদি আসে তাহলে এখানে ওয়ান দিয়ে শো করবে, অথবা আমাদের নোটিফিকেশন বাটনে এখানে ওয়ান করে শো করবে। ওকে, যদি মেসেজ দেয় এই দুই জায়গায় শো করবে, বেলেও শো করবে এবং মেসেজেও শো করবে। আশা করি বুঝতে পেরেছি, আমরা ক্লিয়ার। আর অর্ডার উইদাউট মেসেজের আর কি খুবই আসে, এটাও আর বাকি 50% আসে যে কিছুই দেয়নি, তখন নোটিফিকেশনের মধ্যে আসবে যে আপনার অর্ডার পড়ে গেছে, আপনি এখন অর্ডার কমপ্লিট করেন। তখন আপনার বেলের মধ্যে মেসেজ, বেলের মধ্যে আসবে, নোটিফিকেশন আসবে, গিয়ে অর্ডারের মধ্যে গিয়ে আপনি অর্ডারটা কমপ্লিট করবেন। এই, ঠিক আছে। তো সেটাও আপনার মেসেজের মধ্যেই দেখবেন যে এইগুলো আর কি আসছে। অর্ডার ওদের মেসেজ খুবই কম আসে কিন্তু আসে। তো নেক্সট এমন কথা, একটা নতুন জিনিস যেটা সব থেকে রেয়ার পার্ট, সেটা হলো বায়ার ব্রিফ। ঠিক আছে, তো আমি বায়ার ব্রিফের মধ্যে কি লিখেছি সবাই দেখেন, সিলেক্টেড সেলার। সিলেক্টেড সেলার কি কি জন্য বলেছি? যে এটা হলো অমাবস্যার চাঁদ। অমাবস্যার চাঁদ আমরা বুঝেছি, আমরা কি চিনি অমাবস্যার চাঁদ যে বলে? অমাবস্যার চাঁদ কাকে বলে? অমাবস্যার চাঁদ, অমাবস্যার চাঁদ আমরা একটা বাগধারা পড়েছিলাম, ঠিক আছে। আপনার যদি অর্ডার পাওয়া যতটা রেয়ার, ঠিক আছে, অর্ডার পাওয়া যেমন রেয়ার, তার থেকে বেশি রেয়ার হলো আমাদের জন্য এই বায়ার ব্রিফ পাওয়া। ঠিক আছে, অর্ডার পাওয়া যেমন রেয়ার, বায়ার ব্রিফ পাওয়া আরো বেশি রেয়ার। ওকে, তো বায়ার ব্রিফটা কি আমি আগে বিষয়টা বুঝিয়ে দিই, তারপর আমরা ডিটেলস ভাবে বুঝি। বায়ার ব্রিফ হলো, ধরেন একটা বায়ার, তার একটা আমরা একটা গিগ পোস্ট করি না, আমরা তো গিগ পোস্ট করি, ঠিক আছে। আপনার গিগ একটা নির্দিষ্ট সার্ভিস সার্ভিস প্রোভাইড করে, তাই না? এখন মনে করেন যে বায়ার আছে, সে একটা জিনিস চাইছে, একটা সার্ভিস চাইছে, সার্ভিস চাইছে।
তো এজন্য উনি সার্ভিসটা পোস্ট করেছে যে আমার এই সার্ভিস লাগবে। এটুকু আমরা বুঝতে পেরেছি। আমরা গিগ দিই একটা সার্ভিস দেওয়ার জন্য, এবং ধরেন বায়ার এটি সার্ভিস পোস্ট করেছে, উনি সার্ভিস খুঁজে পাচ্ছেন না, উনি সার্ভিস মানে খুঁজতেও চাচ্ছেন না, উনি সার্ভিস পোস্ট করেছে। এটুকু আমরা বুঝতে পেরেছি। তো এতটুকু আমরা ক্লিয়ার। ওকে। এখন যদি, এটা প্রায় খুব রেয়ার কেস আমাদের জন্য, ওনার সার্ভিস যেটা চাইছে এবং আমাদের গিগটা যদি ম্যাচ হয়, তাহলে সেটাকে কি বলে? বায়ার ব্রিফ। আমরা ক্লিয়ার? ওনার সার্ভিস যেটা চাইছে এবং আমাদের গিগটা যদি ম্যাচ হয়, এটাকে বলবে কি? বায়ার ব্রিফ। একবারে সিম্পল। যত সিম্পল তত আসলে সিম্পল না। ঠিক আছে? কারণ শত শত মানুষ সেম ব্রিফ দিচ্ছে, গিগ দিচ্ছে, কিন্তু শত শত মানুষ বায়ার ব্রিফ পাচ্ছে না। তো আমরা দেখি বায়ার ব্রিফ হলে আপনার কিরকম দেখতে আর কি ইন্টারফেসটা কিরকম হয়। যেমন একজন, এই যে রোনাল্ড 123 নামক একজন বায়ার, উনি একটি বায়ার ব্রিফ আর কি পোস্ট করেছে, রোনাল্ড 123। তা উনি কি টাইপের বায়ার দিচ্ছেন একটু আমাকে বলবেন? যারা মোবাইল ইউজার তারা কি আমার স্ক্রিনটি মানে এখানে লেখাগুলো কি পরিষ্কার দেখতে পাচ্ছেন? লেখাগুলো পরিষ্কারই বোঝা যায়? ওকে, মাকসুদ রহমান বলেছেন বোঝা যায়। তো আমি যদি এখানে দেখি যে, হাই, মাই নেম ইজ রোনাল্ড, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল হোয়ার আই শো পিপল হাউ টু ডু ভিডিও এডিটিং। ঠিক আছে, তাহলে সে কি দেখাচ্ছে? সে ভিডিও এডিটিং করা দেখায়। আই নিড এ লোগো to express that my business values dynamic, creative, friendly, and I want the logo to be minimalistic. I have attached some examples. ঠিক আছে? তো সে বলেছে আমার একটি লোগো লাগবে, যে লোগোটা তার বিজনেস ভ্যালু, ডাইনামিক, ক্রিয়েটিভ এবং ফ্রেন্ডলিনেস দেখাবে। ঠিক আছে, এবং সে এই টাইপের কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এরকম এটি সে পোস্ট করেছে। তো এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি, এই যে এই মেয়েটা যে দেখতে পাচ্ছি না আমরা এখানে, আমরা সবাই দেখতে পাচ্ছি, যার আর কি আছে, ওনার কাছে এরকম একটি অপশন চলে এসেছে, এবং এখানে কি লেখা আছে? ইয়োর সার্ভিস ইজ এ ম্যাচ। তার মানে কি? উনি একটি গিগ পোস্ট করেছিল। তাহলে গিগটা কিসের মধ্যে হতে পারে? কি সার্ভিস পোস্ট করতে পারে? অবশ্যই লোগো ডিজাইনের। আমরা বুঝতে পেরেছি লোগো ডিজাইনের একটি গিগ মেবি উনি দিয়েছিলেন। আমরা বুঝতে পেরেছি। তাহলে উনি যেটা লোগো ডিজাইনের গিগ দিয়েছিলেন, এই ডিজাইনটি এরকম টাইপের উনি একটা পোস্ট করেছেন, তাই উনি কি পেয়েছে? দেখেন, ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। তো আমরা এই কথারই মানে এখন বুঝতে পেরেছি কেন এখানে লেখা আসে ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। কারণ আপনার সার্ভিস আসলেই ম্যাচ করেছে দেখে ইওর সার্ভিস এ ম্যাচ। তো তখন আপনি কি করতে পারেন? এখানে আপনারা দুইটা অপশন করতে পারেন। একটা হলো নট ইন্টারেস্টেড, যে আপনি আপনার গিগের সাথে, আপনি যে গিগ দিয়েছেন এইটার সাথে যদি রিলেভেন্ট না হয়, ঠিক আছে, এখন যদি আপনার গিগের সাথে ম্যাচ না করে, তাহলে আপনি নোট ইন্টারেস্টে দিতে পারেন। তাহলে এই গিগটা আপনার সাথে যাবে না, আপনি কাজ করবেন না। আর যদি আপনি ক্রিয়েট অফার দিয়ে দেন, তাহলে ওনার কাছে চলে যাবে। ওকে। তো আমরা যদি এখানে ক্রিয়েট অফার ক্লিক করি, মানে উনি যদি ক্রিয়েট অফার ক্লিক করে, তাহলে ওনার মেসেজে এরকম একটি অপশন চলে যাবে। ঠিক আছে, কাস্টম অফার ফর ইউর ব্রিফ, এরকম আর কি চলে যাবে। তারপর আর কি আপনি মেসেজ করে বাকিটা করতে পারবেন। ওকে। তো আমরা বুঝতে পারলাম। দেখেন, এই যে রোনাল্ড 123, উনি আর কি এভাবে করে কথা বলতে পেরেছেন। ওকে।
তারপরে আপনি যেভাবে আর কি চান, যেটা দেখলেন যে $350, এভাবে করে আপনি ডেলিভারি 3 days সোর্স ফাইল এগুলো আর কি দিবেন। এগুলা নিয়ে কথাবার্তা বলে ওনার সাথে কথা বলে বিষয়টি আমরা আগাতে পারেন। ওকে? তো এইভাবে করে আর কি আপনি অর্ডারটি নিতে পারেন। নেক্সট, এখন আমি বললাম যে আপনি যে পাবেন না এটা কেন। তো আমি যদি একটু দেখাই, এটা শুধুমাত্র আপনার না, এটা অনেক পুরানো একটা পোস্ট। দেখতে পাচ্ছেন 2023 সালের একটা পোস্ট। এখন তো ফাইবার আরো বেশি আপডেট হয়ে গেছে। I have this question bothering my mind. Please, when a new seller due or bound to send buyer brief, মানে কবে থেকে আর কি নিউ সেলাররা বায়ার ব্রিফ পেতে পারে। তো এখন লিখেছে উনি এই সেলার প্লাস মেম্বার, তার মানে উনি প্রতি মাসে টাকা দেয়। ঠিক আছে? ফাইবারকে টাকা দেয় যাতে ওনার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটা বুস্ট হয়। উনি প্রতি মাসে টাকা দেয়। তো এর লিখেছে যে নিউ সেলার্স আর এবল টু গেট ব্রিফস আন্ডার দ্য সেম কন্ডিশন অ্যাজ লেভেল 1, লেভেল 2 টপ রেটেড অ্যান্ড প্রো সেলার্স। The there isn't a the seller can do once they get the get brief feature on. এটা কিন্তু আর নেই। ঠিক আছে? এটা কি আর নেই? এটা আর নেই। ইফ দেয়ার ইজ এ ম্যাচ ইউ উইল গেট এ ব্রিফ। ওকে? তো ওনার কথা অনুযায়ী যে আপনার ম্যাচ হলে আপনি ব্রিফ পাবেন। দেয়ার আর নিউ সেলার্স অন দ্য ফর্ম, মানে এটা একটা ফর্ম থেকে নিয়েছি, অন দ্য ফাইবারের ফর্ম আর কি, অন দ্য ফর্ম who have been reported getting buyer brief and lots of them. And there are sellers of all levels who are getting briefs but aren't getting relevant ones that are cannot getting offers on. মানে অনেকগুলো অনেকে আছে যে যেরকম আর কি গিগ চাচ্ছে, সে যেরকম ব্রিফ চাচ্ছে সেরকম ব্রিফ পাচ্ছে না, কিন্তু অনেক ব্রিফ পাচ্ছে। And there are sellers of all levels who aren't getting match টু ব্রিফ অ্যাট অল। আর অনেকে আছে যারা ব্রিফ পাই না। ইট টুক মি 2 months বিফোর আই ইভেন গট এ ব্রিফ। মানে উনি প্রতি মাসে টাকা দেয়, তারপরও উনার 2 মাস লেগেছে একটা ব্রিফ পেতে। অ্যান্ড ফিউ উইকস অফ ট্রেনিং দ্য এআই বিফোর মাই ব্রিফস বিকাম মোর রিলেভেন্ট। তো উনি বলেছেন যে আমার 2 মাস লেগেছে যে একটা ব্রিফ পেতে, এবং আরো কয়েক সপ্তাহ লেগেছে যে এআই কে বুঝাতে আমি কি টাইপের ব্রিফ করতে চাই। অ্যান্ড অ্যান্ড আই কুড স্টার্ট মেকিং অফার্স, যে আমি অফার করতে পারি যাতে আমি টাকা পয়সা কামাতে পারি, অফার করতে পারি। আফটার রিকোয়েস্ট ডিসঅ্যাপিয়ার্ড আই কুড স্টার্ট মোর রিলেভেন্ট ব্রিফস এগেন, যে যাতে আরো বেশি সুন্দর মতো ব্রিফ করতে পারি। আরো সময় লেগেছে, তার মানে কি আপনি যে ব্রিফ পাবেন এটার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে? সম্ভাবনা নেই বলতে সম্ভাবনা আছে, কিন্তু খুবই কম। ঠিক আছে? তো আমরা এজন্য জাস্ট এটাকে বুঝিয়ে দিলাম যে ব্রিফটা কি। ওকে? নাহলে বলবেন স্যার ব্রিফটা কি একটু আমাদের বুঝালেন না, জানালেন না, আমরা ফাইবারের কোর্সটা করে আসলাম। ওকে? তো ব্রিফ কি আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা বিষয়টি জেনে আসলাম। এবং যদি আপনি অনেক মানুষদের মধ্যে একজন লাকি মানুষ হন, তাহলে অবশ্যই অবাক হবেন না এবং সেভাবে আগাতে পারবেন। ওকে? আশা করি বুঝতে পেরেছি। তো নেক্সট আমি আরেকটা জিনিস সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, যে একটু পরে বোঝাচ্ছি। এটা হলো কাস্টম অফার। ধরেন আপনি, আমরা কি দিয়েছিলাম যে একটা 50, একটা 200 আর একটা 400 এরকম দিয়েছিলাম না, নাকি এরকম কিছু একটা দিয়েছিলাম লিড, তাই না? 500 দিয়েছিলাম মনে হয় লিড। এখন কথা হলো যে আপনার বায়া বলেছে যে আমাকে 600 লিডের জন্য তুমি আমাকে $30 আমাকে একটা অফার করতেই পারে। আপনার সাথে নেগোসিয়েশন হয়েছে, ফার্স্ট অর্ডার আপনার মনে হলো আমি নেই। ঠিক আছে? 600 লিড, আমি $30 কাজটা করে দিই। আপনার মনে হলো যে আমি কাজটা করি, ফার্স্ট অর্ডার। তো এখন আপনার যদি করতে ইচ্ছে হয় তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি করতে চাইবেন, কিন্তু আপনি কি এখন পুরো গিক চেঞ্জ করবেন এর জন্য?
আপনার কি মনে হয় আপনি কি পুরো গিকটা চেঞ্জ করবেন? অবশ্যই না। আপনার পুরো গিকটা চেঞ্জ করার দরকার নেই। এই যে এখানে ক্রিয়েট অ্যান অফার দেখতে পাচ্ছেন সবাই, ক্রিয়েট অ্যান অফারের মধ্যে আপনি ওনার জন্য কাস্টম একটি অফার করে দিতে পারবেন। কি বলেছি? কাস্টম অফার। আমরা কি বিষয়টি ক্লিয়ার? তখন ওনার জন্য কয়টা লিড বললাম? 600 লিড। লিড লেখার জায়গা থাকবে প্রথমে। চয়েস করতে হবে আপনার যে কোন গিগের জন্য। কি বলেছি? বুঝতে পেরেছি। কোন গিগের জন্য। ঠিক আছে, গিগটা চয়েস করতে পারবেন না। তারপরে কত লিড, যেহেতু আমাদের লিড জেনারেশন গিগ, তাই কত লিড। ওকে। তারপরে কত ডলার। আমি কি বুঝাতে পেরেছি? এটা যদি পি ইন্টারেস্ট হতো তাহলে আমাদের কি হতো? পিন হতো বা পিন ডিসক্রিপশন হতো, এরকম কিছু হতো না। যদি অ্যাডস মার্কেটিং হতো তাহলে আমাদের ডলার, তাহলে আমাদের ডলার রেট বা কিছু একটা হতো। আমি কি বুঝাতে পেরেছি? যেভাবে আপনার সাথে নেগোসিয়েশন হবে, নেগোসিয়েশন ইজ এভরিথিং। ওকে। নেগোসিয়েশন, আপনি কিভাবে নেগোসিয়েশন করবেন সেটা হলো আপনার ব্যাপার। ওকে। যতটা কমাতে পারেন, যতটা বাড়াতে পারেন, আপনার অর্ডার পাওয়া হলো কাজ। তো কাস্টম অফার আমরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি সবাই? না বুঝতে পারলে বলবেন। আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা সিরিয়াস করতে চায়, ঠিক আছে? নেক্সট কথা, আপনাদের সব থেকে বেশি কোশ্চেন আসবে এবং আমার মেসেজে বিরক্ত করে ফেলবেন, সেটা হলো ফেক বায়ার নিয়ে। কি বলেছি? ফেক বায়ার নিয়ে। এটা নিয়ে আমাকে প্রচুর বিরক্ত করবেন। বিরক্ত করবেন বলতে আমায় অনেক মেসেজ দিবেন আর কি। তো ফেক বায়ারটা কি? হঠাৎ করে আপনি বসে আছেন, হঠাৎ করে আপনাকে আপনার মেইলে একটি মেসেজ এসেছে। মেসেজে দেখেছেন যে এ নিউ মেসেজ ফর ইউ, হাই, সামথিং সামথিং লেফট ইউ এ মেসেজ রিগার্ডিং ইউর গিগ। যে আপনাকে এই গিগের জন্য ওনার, যেহেতু যার কাছ থেকে নিয়েছি তার আর কি এরকম আর কি একটা গিগ ছিল। তো এরকম একটা গিগ ছিল যে প্লিজ কাম, আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ক। এখানে কি লিখেছে? আমি প্লেস অর্ডার করতে চাই, কিন্তু আমার একটা প্রবলেম আছে। কি লিখেছে একটু বলেন তো সবাই? আই নিডেড ইউর ইমেল। ঠিক আছে, নতুন রুল করেছে, আমার আপনার ইমেল লাগবে, প্লিজ আমার ইমেল দেন। এখানে দেখেন তো আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি? এখানে কি লিখেছেন উনি? আপনার এখানে একজন বায়ার নক দিয়ে লিখেছেন যে আপনি দয়া করে আমাকে ইমেল দেন। যে ফাইবার কই থেকে একটা নতুন রুল বানিয়ে দিয়েছে যে এজন্য সেলারের ইমেল লাগবে, তাই না? তাই লিখেছে না? একটু বলেন তো আমার বাংলা কথা কি বুঝতে পেরেছি? উনি মেসেজ দিয়ে বলছেন যে ইমেল না দিলে উনি অর্ডার দিতে পারছেন না। দেখেন, তাই কিন্তু উনি লিখেছে। তো ওনার মেসেজ পেয়ে আপনি মেসেজ অপশনে গেলেন, মেসেজ অপশনে গিয়ে দেখলেন উনি আপনাকে এরকম একটি স্ক্রিনশট দিয়েছে। ঠিক আছে, যার মধ্যে দেখা যাচ্ছে যে উনি আপনাকে পেমেন্ট করতে যাচ্ছে এবং এখানে কি লেখা আছে? সেলার ইমেল অ্যাড্রেস। দেখতে পেরেছেন? ওকে, এটুকু আমরা ক্লিয়ার। তো আমরা এর উপরে ফাঁদে পা দিব না। ঠিক আছে। প্রথমত কথা, ফাইবার কখনো আপনার কাছে বলবে না যে আপনি আপনার বায়ারকে আপনার ইমেল দেন। ওকে, আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দুই, ফাইবার কখনো আপনাকে বলবে না যে আপনি আপনার টাকাটা আপনি আপনার কার্ডে নিয়ে নেন। ঠিক আছে, আপনার টাকা কোথায় যাবে? ফাইবারের ভিতরে একটা অ্যাকাউন্ট, একটা ব্যালান্সের জায়গা আছে। ঠিক আছে, আমি একটু পরে দেখাচ্ছি। ব্যালান্সের জায়গা আছে,
আপনি যখন অর্ডার কমপ্লিট করবেন কোথায় যাবে? ফাইবারের মধ্যে যাবে। পরে নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে আপনি এই টাকাটা ব্যাক করতে পারবেন। আপনি যদি $100ও পান, সেটা কোথায় যাবে? ফাইবারের মধ্যে যাবে। পরবর্তীতে সেই টাকা আপনি আপনার ব্যাংকে নিতে পারবেন। ওটা পরের হিসাব। আমি কি বুঝতে পেরেছি? তো আমি কি বললাম, আপনি অর্ডার পেলে এটা কোথায় থাকবে? এটা সবাই বলেন তো, কোথায় থাকবে এটা? এটা ফাইবারে থাকবে। ঠিক আছে। তো আমি যে বলছি ফাইবারে থাকবে, আমি কি কোথাও কি বলছি আপনার কার্ডে থাকবে বা কার্ড ইনফরমেশন থাকবে? আমাকে বলবেন তো। আমি কি কোনো জায়গায় বলেছি যে কার্ড লাগবে, কার্ড ইনফরমেশন লাগবে, কার্ড ইনফরমেশন দেওয়া লাগবে, এরকম কিছু বলেছি? আশা করি আমি একটা সময়ও বলিনি আপনার কার্ড ইনফরমেশন দেওয়া লাগবে। আমি লাস্টে বলেছি যে আপনার ফাইবার থেকে আপনি চাইলে টাকা তুলতে পারবেন। এটা পরেরটা পরে, অর্ডার কমপ্লিট করে আপনার যখন টাকা হয়ে যাবে সব, তখন আপনি তুলবেন। বাইরের থেকে কখনো কিন্তু আপনি ডাইরেক্ট কার্ডে টাকা নিতে পারবেন না। বাইরের থেকে ডাইরেক্ট কার্ড পসিবল না। আমি বুঝতে পেরেছি বিষয়টি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। কেন সম্ভব না? কারণ আপনি যদি বায়ার থেকে ডাইরেক্ট কার্ডে যান, ফাইবার কই? তাহলে এখানে ফাইবার কই? হোয়ার ইজ ফাইবার? ফাইবার আছে? আপনার যদি বায়ার থেকে কার্ডে চলে যায় তাহলে ফাইবার আছে? ফাইবার কিন্তু আর নেই। তো আমরা এই রকম কোনো ফাঁদে পা দিব না। তো আপনি যদি তারপরও একটু, অনেকে বলে না একটু বাজিয়ে দেখি, অনেকে বলে একটু বাজিয়ে দেখি বাজে নাকি। ঠিক আছে, একটু বাজিয়ে দেখি। তো আপনি যদি কি করলেন, আপনার মেলটি দিয়ে দিলেন। ওকে, আপনি আপনার মেলটি দিয়ে দিলেন। তাহলে কি করবে? আপনাকে এরকম একটি অ্যাড্রেসে নিয়ে যাবে। এরকম অ্যাড্রেসে যখন কনফার্ম করবেন, আপনাকে কি বলবে যে আপনার পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনার কার্ডের ইনফরমেশন লাগবে। যে কার্ডের ইনফরমেশন দিয়ে দেন, তাহলে আপনি অর্ডারটি পেয়ে যাবেন। তাহলে মনে করেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড আছে। ঠিক আছে, ডুয়েল কারেন্সি কার্ড আছে, আপনি খুব ভালো মতো ইউআরএল দেখতে পারেন না সবাই? ইউআরএল দেখতে পারেন নিজের মোবাইলে? ইউআরএল, ওয়েব অ্যাড্রেসের, যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। ওইখানে খুব ভালো মতো দেখবেন যে এটি ফাইবারের অ্যাড্রেস না। ফাইবার লেখে এখানে হাবিজাবি লেখার পরে শেষের দিকে ডট কম লেখা আছে। আমি কি বুঝতে পেরেছি? বা ফাইবার ডট সামথিং 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 তারপরে ডট কম লেখা আছে। তো আমাদের ফাইবারের ভ্যালিড ইউআরএল কি আমরা জানি? fiber.com। আর কিছু লেখা আছে কখনো দেখেছি? fiber.com ছাড়া কিছু লেখা আছে, পরে স্ল্যাশ 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 কিছু লেখা আছে। আমি কি কিছু বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? তো এরকম ওয়েবসাইটে গেলে কি হবে? এরকম ওয়েবসাইটে গেলে যখন আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ডের ইনফরমেশন গুলো সুন্দর মতো ফিল আপ করবেন, ঠিক আছে, তার মানে আপনার কার্ডটি আপনি হ্যাকারের কাছে হাতে তুলে দিচ্ছেন। হ্যাকারের হাতে তুলে দিচ্ছেন। আমি কি বুঝতে পেরেছি? কার্ড ইনফরমেশনটা নিজের হাতে হাতে দিয়ে দিচ্ছেন। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি আমি বুঝাতে পেরেছি। বাকিটা আপনার খুশি। আমি এতটুকু বুঝিয়েছি, বাকিটা আপনি যা খুশি তা করবেন। তো আমরা এরকম ফেক বায়ার্স থেকে একটু দেখে শুনে থাকবো। নিজেকে চেষ্টা করব এরকম, যদি আমার কাছে ইমেল চায় আমরা ইমেল দিব না। আমরা বলবো প্লিজ প্লেস এন অর্ডার। ঠিক আছে, আমরা কিভাবে জানি প্লেস করা যায়? কিন্তু খুবই ইজি। প্লেস এন অর্ডার, কনফার্ম দ্য অর্ডার। বেশি কথা বললে শুধু বলবো কনফার্ম দ্য অর্ডার। যদি কনফার্ম দ্য অর্ডার করে, আপনার কাছে কিন্তু টাকা চলে আসবে।
এখন কথা হলো আপনার টাকা কিভাবে চলে আসবে বুঝবেন। আপনি যদি যান আপনার যে আম, আপনার ইসে দেখবেন যে ড্যাশবোর্ডের মধ্যে আর্নিংস এর মতো একটি জায়গা আছে, সবাই দেখবেন আর্নিংস এর মতো একটি জায়গা আছে, এইখানে আপনি দেখবেন কত ডলার আপনি পেয়েছেন। ঠিক আছে, কোথায় জমা হবে? এই আর্নিংস এর জায়গায় গিয়ে। আমরা কি ক্লিয়ার? কোথায় জমা হবে? আর্নিংস এ গিয়ে। তো আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি আর কোনোদিন ফেক বায়ারের কাছে গিয়ে মাথা নত করব? আশা করি না। ক্লিয়ার? আর্নিংসে গিয়ে দেখে নিব, এবং ফেক বায়ার আমাকে যদি নক দেয় আমরা আনন্দে খুশি হয়ে যাব না যে আমাকে বায়ার কল দিয়েছে। ঠিক আছে, খুশি হব না এত বেশি। আসলে খুশির মধ্যেও অনেক দুঃখ ভরা থাকে। ঠিক আছে, খুশির মধ্যেও অনেক দুঃখ ভরা থাকে। তো দেখে শুনে আমরা কথাবার্তা বলবো। তো আর্নিং এ গিয়ে দেখবো যে আসলে আমার এখানে টাকা এসেছে নাকি। আর্নিং এ গিয়ে দেখবো যে আমাদের যদি টাকা আসে, আমাদের আর্নিং এ ওখানে ডলারটি চলে আসবে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। নেক্সট হলো আমরা এখন একটি নতুন অপশন দেখতে পারবো। আমি একটু আমার ফাইবারে যাই আরো ডিটেলস ভাবে বোঝানোর জন্য। এখন যেহেতু আমাদের নতুন এক্সাম দেওয়া এখন আর সম্ভব না, আমি আমার প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে দেখতে পারবো একটি নতুন একটি অপশন যুক্ত হয়েছে, ইন্ট্রো ভিডিও। আমরা সবাই দেখতে পেরেছি ইন্ট্রো ভিডিও। তো এখন যদি আপনি চান নিজের ইন্ট্রো একটি ভিডিও দিতে পারেন। ওকে, তো ইন্ট্রো ভিডিওটা কি সেটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। ইন্ট্রো ভিডিওটা কি, আমি যদি এখানে যাই, এই জায়গায় আমরা ইন্ট্রো ভিডিওতে দেখতে পারবো প্রোফাইলে গিয়ে। তো আমি যদি এখানে অ্যাড ইন্ট্রো ভিডিওতে ক্লিক করি, তাহলে এইটি অপশন আসবে যে ইটস অল অ্যাবাউট ইউ। আপনার সম্পর্কে একটা ভিডিও দেওয়া হলো ইন্ট্রো ভিডিও। তো introduce yourself and let buyers know how they should be working with you. Connecting over video is a great way to build creativity and increase your conversion rate. যে আপনি নিজের সম্পর্কে যদি একটা ভিডিও দেন, তাহলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং আপনার গিগের ভিডিওগুলো তো থাকবেই, এটা নতুন অ্যাড হচ্ছে। তো আপনি কি নিয়ে কথা বলবেন এটা যদি আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকে, এখানে বলেছে যে ইনক্লুড ইউর ফার্স্ট নেম, প্রথম নেম দিবেন। সার্ভিস কি নিয়ে করছেন, মানে লিড জেনারেশন নাকি কি নিয়ে কাজ করছেন সেটা বলবেন। এবং আপনি কি কি স্কিল আছে সেগুলো নিয়ে কথা বলবেন। এবং আলো আরো কিছু যদি হাইলাইট পয়েন্ট থাকে সেটা আর কি বলবেন। এবং সবগুলো কোন ল্যাঙ্গুয়েজে হবে? বাংলা লিখেছে? ভিডিও কি টাইপের, কি ল্যাঙ্গুয়েজে হবে দেখতে পেরেছেন? অবশ্যই বাংলাতে হবে, তাই না? ভিডিও কি হবে? ভিডিও এখানে লিখে রাখছে যে ইংরেজিতে লিখতে হবে। ওকে, দুঃখ ভরা কথা, ওরা বাংলা বুঝে না। ঠিক আছে, খুবই স্যাড। তো রাইট এ স্ক্রিপ্ট টু প্রিপেয়ার হেড, যে একটা স্ক্রিপ্ট লিখতে হবে যাতে সবাই আগে থেকে বুঝতে পারেন। স্পিক ন্যাচুরালি বাট কিপ ইট শর্ট ইন 60 সেকেন্ডস। সর্বোচ্চ কত হবে? 60 সেকেন্ড। সর্বনিম্ন কত হবে? 20 সেকেন্ড। মানে খুবই ছোট একটা ইন্ট্রো ভিডিও করবেন। ডোন্ট ইনক্লুড এনি ফাইবার লোগো, ব্যাজ অর সেলার লেভেল। কোনো কিছু অ্যাড করা লাগবে না, ফাইবার লোগো অ্যাড করা লাগবে না। জাস্ট নিজে সামনে বসে বলবেন যে হাই, আই এম সুদীপ সরকার, আমি এটা নিয়ে লিড জেনারেশনে কাজ করেছি এত বছর ধরে। প্লিজ আমাকে অর্ডার দিবেন, অর্ডার দিলে আমি ভালো মতো কাজ করব, এবং আমি এগুলা নিয়ে কাজ করতে পারি, এরকম দিয়ে সুন্দর একটা ইন্ট্রো ভিডিও দিয়ে শেষ করে দিবেন খুবই দ্রুত। তো আমরা যদি এখানে যাই, হোয়াট ইকুইপমেন্ট শুড আই ইউজ, কি কি ইকুইপমেন্ট ইউজ করতে পারি, এখানে বলেছেন যে অডিও খুব ভালো, কিন্তু আপনার যে ভিডিওটা করবেন সেটা কমপক্ষে 720 পিক্সেলের হতে হবে। ঠিক আছে, 1080p হলে ভালো, 1080 পিক্সেলের ভিডিও হলে ভালো, যেগুলো আমাদের
সব মোবাইলই আর কি নিতে পারে। ওকে, আমাদের ভাঙাচোরা মোবাইলও নিতে পারে, কিন্তু 720 পিক্সেল হলো মিনিমাম। এবং অডিও ইজ ইম্পর্ট্যান্ট, ইউজ হেডফোন। হেডফোন দিয়ে কথা বললে আরো পরিষ্কার শোনা যাবে। এরপরে কন্টিনিউতে বাটনে ক্লিক করি। এখানে বলেছে হোয়ার শুড আই রেকর্ড, যে কোন জায়গায় রেকর্ড করতে পারি আমি। সে এখানে বলেছে, তারা বলেছে ইফ পসিবল, যে আপনি এটা কোয়াইট প্লেসে, যেখানে কথাবার্তা আর কি হয় না, একটু ক্লিন এবং প্রেজেন্টেবল ব্যাকগ্রাউন্ড, এমন একটা জায়গা বলতে চাচ্ছে, যে রাস্তায় করতে যেন না, যেখানে অনেক বেশি শব্দ টব্দ আছে, অনেক বেশি কোলাহল, বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি করছে, চিল্লাপাল্লা করছে, এমন জায়গায় করেন না। একটা স্তব্ধ জায়গায় যেখানে সাউন্ড টাউন্ড নেই, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সবকিছু সুন্দর, হোয়াইট, এরকম একটি জায়গা গিয়ে আপনি করবেন। যদি সম্ভব হয়, সুন্দর একটি পশ্চার নিয়ে, সুন্দর লাইট আসছে, কিন্তু আপনার দিকে ডাইরেক্ট লাইট আসেনি, ঠিক আছে, অ্যাভয়েড লাইটিং ফ্রম বিহাইন্ড, মানে পিছন দিয়ে লাইট আসেনি এমন একটি জায়গায় গিয়ে, এবং মেক শিওর দেয়ার ইজ নো অ্যাম্বিয়েন্ট নয়েজ, মানে যেটা আমি একটু আগেই বলেছিলাম, ট্রাফিক, ইলেকট্রনিক্স সাউন্ড এরকম যাতে না আসে, এরকম একটি জায়গায় গিয়ে আপনি ভিডিওটি করবেন। হাউ টু ফ্রেম ইউর সেলফ ফর সাকসেস, কিভাবে নিজেকে ফ্রেম করবেন যাতে সুন্দর মতো ভিডিওটি আসে। সিট অর স্ট্যান্ড স্টিল, স্পিক ডাইরেক্টলি টু ইয়োর ক্যামেরা, সুন্দর মতো ডাইরেক্টলি ক্যামেরাতে করবেন। কিপ দ্য ক্যামেরা আই অন দ্য আই লেভেল, ক্যামেরাটা এভাবে রাখবেন যাতে সরাসরি আপনার চোখের সামনে থাকে। সিট স্টেডি অর ইউজ এ ট্রাইপড, যদি আপনি ট্রাইপড ব্যবহার করেন তাহলে আপনার ক্যামেরাটা স্টিল থাকবে, নড়বে না। ইউ অর ইউর টিম মেম্বার মাস্ট বি অ্যাপিয়ার ইন দ্য টক ভিডিও, যদি আপনি কয়েকজনের সাথে একটা টিম করে কাজটি করেন তাহলে অবশ্যই আপনার পুরো টিমকে নিয়ে ভিডিওতে আনবেন। ইওর ভিডিও শুড বি অন ল্যান্ডস্কেপ, মানে আপনার ফ্লিপ করা থাকবে, এরকম বেঁকানো থাকবে। ওকে, বেঁকানো থাকবে। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। হোয়াট শুড আই ওয়্যার, আমি কি জামা কাপড় পরবো। স্ট্যান্ড আউট ওয়ারিং এ কালার দ্যাট কন্ট্রাস্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড, অ্যাভয়েড বিজি পেইন্টস হুইচ ক্যান বি ডিস্ট্র্যাক্টিং ব্লারি অন ভিডিও। তো দেখেন, এখানে দেখেন এই ইয়েলো কালার আর এখানে হোয়াইট কালার। তো এটা আর কি, যে এমন একটি কালার দিবেন যেখানে ফোকাসটা ব্যাকগ্রাউন্ড লাগছে নাকি ওনাকে লাগছে। আমার তো ব্যাকগ্রাউন্ডটা ফোকাস বেশি লাগছে ওনাকে থেকে। তো এমন একটা কালার ইউজ করবেন যেখানে আপনাকে ফোকাস লাগছে, ঠিক আছে, এবং আপনার সাথে আর কি ম্যাচ করে, এরকম আর কি। কিন্তু দেখেন ওনাকে ঠিকই আবার ম্যাচ করেছে, কারণ উনি সাদা পড়েছে আর এটা ব্যাকগ্রাউন্ডটা হলুদ। হলুদ কিন্তু অলওয়েজ অ্যাটেনশন গ্র্যাবিং। হলুদ কালার কি? অ্যাটেনশন গ্র্যাবিং। এটা কি আমরা জানি? হলুদ কালার কি অ্যাটেনশন গ্র্যাবিং। আমরা যে আমাদের ট্রাফিক লাইটে ট্রাফিক লাইটে যে দেখি না, রেড, গ্রিন, ইয়েলো, এটা কিন্তু শুধু শুধু দেখি না, প্রতিটার কিন্তু একটা কারণের জন্য কিন্তু রেড, গ্রিন, ইয়েলো দেখি, আমাদের বাস্তব কারণের জন্যই, ঠিক আছে। সবকিছু প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন আছে। তো আমরা কিভাবে বুঝতে পেরেছি? যদি কেউ না বুঝে আমাকে বলবেন যে স্যার এই বিষয়টি আমরা বুঝিনি। কারো কেউ বুঝতে কোনো সমস্যা আছে? তো যদি পারেন, আমাদের নেক্সটটা যেহেতু পেওনিয়ারের, যে ভাইয়া আমাদের নিলয় ভাইয়া নিয়ে আসবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন, ঠিক আছে। আর যদি কেউ পারেন গিগ আর কি করে নিয়ে আসবেন, তাহলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি করার পরে পেওনিয়ার অ্যাকাউন্টে কিভাবে অ্যাড করা যায় সেটা আমি দেখিয়ে দিব। আর যদি কেউই না করে নিয়ে আসেন, মানে গিগটা রেডি করা না থাকে, তাহলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি আর কি অ্যাড করা যাবে না। আমি আশা করি বুঝাতে পেরেছি। তাহলে নিলয় ভাই অবশ্যই আপনার ব্যাংকের
আপনার ফার্স্ট নেম লাগবে, আপনার এনআইডি কার্ডটি লাগবে, এবং আপনার ব্যাংকের যে নাম্বারটা লাগবে এবং ব্যাংকের ব্রাঞ্চ নেম লাগবে। ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাংকের ব্রাঞ্চ নেম লাগবে। আশা করি বুঝাতে পেরেছি। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট।